নিয়ম কানুন আছে। মাস্টার শুনেছ? খবর শুনেছ? কি হয়েছে? আরে নুরা চৌধুরী তো মরে গেছে। দাদাজন মরে গিয়েছে? বাবা ময়দান, শোনো, তোমার বাবার যদি কারো কাছে কোনো দেনা পাওনা থাকে, দরকার হলে তার একটা লিস্ট করে নিও, কারো দেনা যেন বাকি না। ঠিক আছে বাবা? ডাক্তার চাচা, আপনি মুরব্বী মানুষ, দায়িত্বটা আপনি নেন। কাল বিকেলে আমার সাথে দেখা হলো, ভালো মানুষ, আমার সাথে ঠাট্টা মশকরা করলো। এত তাড়াতাড়ি এমন ঘটনা ঘটে যাবে আমি স্বপ্ন ভাবিনি দাদা। তুমি ভাবো নাই সেই জন্য তো আর কারোর মৃত্যু থেকে থাকবে না বিপি। এখন যদি পারো তার জন্য দোয়া করো, আর যদি তার সাথে কোনো দেনা পাওনা, হিসেব নিকেশ বা প্রতিশ্রুতির কোনো বিষয় থাকে সেটা বলতে পারো। আমি ভাবতেছি অন্য বিষয়। কোনটা? ওই যে টাউন থেকে কয়টা গাড়ি আসে তাই? সেটা তো আছেই। নুরা চৌধুরী যতদিন বেঁচে ছিল এই গ্রামের লোকে তো তার কথাই কত। এখন মরার পরেও পুরো গ্রামের কাছ থেকে সে একটা প্যাথেটিক সিন আদায় করে নিচ্ছে। তাই বলে মেম্বার, এই চৌধুরী মরে গিয়েও আমাকে উপরেই থাকলো। উপরে থাকলো কি করে? তুমি জানো না তার দেহকান সে মেডিকেলে দান করে গিয়েছে। তা এখন তো সে সেখানে কঙ্কালের মধ্যে ঝুলতে থাকবে। টুনটুনি শোনো, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, বুঝতে পারিস? বুড়ে মানুষ মরে গেছে, ব্যাপারটা দুঃখজনক হলেও মেনে নেই ভালো। দাদাজান সেইভাবে হঠাৎ করে চলে যাবে আমি তো স্বপ্নেও ভাবিনি। আমরা কি আর ভেবেছিলাম? শোনো, আমি তাহলে বাড়িতে কয়া তোমার বাড়িতে লোকজন পাঠানোর ব্যবস্থা করি। কিসের লোক? বারে তোমার আমার বিয়ার প্রস্তাব নিয়ে এই দেখ। আহা টুনটুনি, কেন না, ধৈর্য ধরো। সবার দাদাজান কি চিরদিন বেঁচে থাকে? হ্যাঁ, আরে আমার বাপজান তো কত আগে মরে গেছে, তোমার বাপজান তো তাও এখনো বেঁচে আছে। আপনি যা ভাবতেছেন তা না, আমার বাপজান আপনারা পছন্দ করে না। সে কইছে আপনার মতো হাফ মাস্টারের সাথে বিয়ে দেওয়ার আগে আমাকে নাকি কাইটে পানির ভাসায় দিবি। কি করছো? কি হইলো? দাদাজানের কত মনে পড়তেছে। শোনো, তোমার জীবনে এইটা হচ্ছে বড় সুযোগ। তুমি ডাক্তার চাচারে খালি কয়ে দাও যে আব্বাজান তোমাকে তার সমস্ত সম্পত্তি দানপত্র করে দিয়ে গেছে। কথাটা বললেই
এই কথাটা কেউ বিশ্বাস করবেন? তাছাড়া আব্বাজান যদি এই ধরনের কাজ করেই থাকেন তাহলে ডাক্তার চাচা জানতেন না? আর যে মানুষ মরে গেছে সে কার কাছে কি কইছে কখন কইছে তারা তো হিসেব প্রমাণ থাকে নাকি? সে লোক তো আর প্রমাণ করতে ফিরে আসবি না। তুমি কয়া দাও, দেখো কামে লাগে যাবে। তুমি তো কথাটা বলেই বেঁচে গেলে। এরপর যদি দানপত্র কেউ দেখতে চায় তখন আমি কাগজপত্র দেখাবো না কেমনে? কি ঘটবিনি তখন? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। দলিল জোগাড় আমি করে নিব না। এখন তোমাকে আমি যা করছি তুমি তাই করো, পরেটা পরে দেখা যাবে না। চলো চলো। শোনো টুনটুনি, তুমি এখনই বাড়িতে যাও। তোমার আম্মার বোরকা আছে তাই না? সেইটা পরে তুমি বাড়ির পিছন রাস্তায় গিয়ে খারাও, আমি সাইকেল নিয়ে আসতেছি। হ্যাঁ, কি কোন আপনি? বোরখা দিয়ে কি হবে? সব কব না, এখন তোমাকে যা কলেন তাই তাড়াতাড়ি করো, যাও। তার মানে ময়দান তুমি করছো তোমার বাবার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে? বিষয়টা সব গোপনেই করেছে। উনি আরো কইছিলেন যে তার মৃত্যুর আগে যেন কথাটা আমি প্রকাশ না করি। আব্বা বলেছিলেন, ময়দান রে, আমি তো তোর জন্য কিছুই করতে পারি নাই বাপ। তোর ভাইরা সবাই তো লেখাপড়া শিখে চাকুরি, বড় ব্যবসায়ী মানুষ, তাই আমি আমার সব সহায় সম্পত্তি তোরে দিয়ে গ্রামের মধ্যে কেমন জানি শোকের ছায়া পড়েছে, খেয়াল করেছো মেম্বার? কথাটা শফিক তুমি একেবারে খারাপ কওনি। ওই নুরা চৌধুরী আমাকে গ্রামের মানুষ অনেক ভালোবাসতো। কি কও মেম্বার? আমি ভাবতেছি অন্য কথা। নুরা চৌধুরী মরে গিয়ে আমাদের বেকার করে দিয়ে গেল। এ কথা করছো কি জন্যে? খবর না, আমাদের তো সারাদিন এই নুরা চৌধুরীকে নিয়ে কথা বললেই কেবা করে দিন কেটে যেত, টেরি পেতাম না। এখন তো কথাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা মেম্বার, হ্যাঁ, এই আমাকে বাবি দুপুরবেলা ভাত খেয়ে ঘুমায়, এটা কি করলে? তুমি কি কোনো কথা খুঁজে ফেলে না? তা অবশ্য ভাবি দুপুরে ভাত খেয়ে ঘুমালো কি ঘুমালো না তাতে আমার কি যায় আসে? আচ্ছা মেম্বার, কও। খুব গরম পড়েছে না? ভালো মানুষে কাল্লা টুক করে তুলে নেয়। কি সুন্দর মরণ! রাতে ঘুমাইছিল, ঘুমের মধ্যে মরে গেল। রোগবালায় কিছুই নেই। আর আমাদের মতো গরিবের কপালে যত অসুখ বিসুখ থুয়ে দিয়েছে আল্লাহ। তোফা, তোর কাছে চৌধুরীর কোনো দেনা পাওনা নাই তো রে? আমি আর কি কব ডাক্তার ভাই, লিখিত বলতে কিছু যেহেতু নাই, তবুও তিনি তো সম্মানী মানুষ আছিল, কোনোদিন তার কথার কোনো নড়তড় হয় না।
কি বলতে স্যার সেইটা কত ভূমিকার দরকার কি? আমার চৌধুরী সাহেব পড়াই কইতো, তুহারে তুই তো সারাটা জীবন আমার সাথে কাটায় দিল, তোক তো কিছুই দিবের পারলাম না। রাস্তার ধারে যে 10 কাঠা জমি আছে ওইটা তোরে দিলাম, তুই একটা বাড়ি বানায়া থাকিস। আরে কান্দিস নি, কান্দিস না। চৌধুরী যদি কয়ে থাকে পাবি, কান্দিস না। কি খোঁজাখুঁজি করো? আব্বাজানের আলমারির চাবিটা রাখছো কোনি? তা আমি কি করে খাবো? ডাক্তার চাচা জানবে পারে। আরে এই লোকটা তো মাতব্বরি করে কেন? বাপ মরিছে তোমার, তুমি তার বড় সাওয়াল, যা দায় দায়িত্ব পালন করার সেটা তুমি করবা, তা না উনি সব কিছু দখল করে নিয়ে বসে আছে। ডাক্তার চাচা হলো আব্বাজানের চিরদিনের ভালো মন্দের বন্ধু। আব্বাজান ডাক্তার চাচার ছাড়া সারা জীবনে এক পাও চলেনি। আরে বাইসে থাকতে যা ছিল ছিল, এখন তুমি তোমারটা যদি বুঝে না নাও তাহলে সব হরিলুট হয়ে যাবে কলেম। কি কবের চাও তুমি? ডাক্তার চাচার কাছে যদি আলমারির চাবি থাকে তাইলে সেটা আগে নিজের হাতে নাও, তারপর আম্মাজানের গয়নাগাটিও তো অনেক ছিল, যাও সব বুঝে নাও, নাইলে পরে সব শেষ হয়ে যাবে কিন্তু। যাও যাও না। গরিবের কপালে সুখ সহ্য হয় না ডাক্তার। কেন, তোর আবার কি হলো? মাত্র কয়েকদিন আগেই চৌধুরীর সাথে কথাবার্তা হচ্ছিল। কি কথা? মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেল, কি করি? চৌধুরী কল, মোতা উপযুক্ত একটা পাত্রের খোঁজ কর, খরচ 10-20 হাজার যা লাগে আমি দেব। এখন কার কাছে কব সে কথা? আচ্ছা মোতা, চৌধুরীর কাছে তোগের কি পাওনা ছিল তারই শুধু হিসাব দিচ্ছিস? তুই যে গত বছর হালের বলদ কিনবি বলে 5,000 টাকা ধার নিয়েছিলি, সে হিসাব তো দিচ্ছিস না। সেই টাকা না আমি কবে দিছি? কে চৌধুরী আপনি কয়নি সে কথা? শোধ দিয়েছিস? বিশেষ হচ্ছে না, পশ্চিমমুখ ঠিক আছে ঠিক আছে, কিরাকাণ্ড করা লাগবে না, শোধ দিয়েছিস বলছিস, দিয়েছিস, ঠিক আছে। ওই মরা মানুষটারে আর কতক্ষণ ঘরের মধ্যে আটকায় রাখবেন? ওই হাসপাতালের লোকজন কোন সময় আসবেনি? কেন, তোমার বাপকে তাড়াতাড়ি বিদায় করে জরুরি হয়ে পড়েছে? চাচা, বাপটা কিন্তু আমার, অন্য যে কোনো লোকের চাইতে কিন্তু তার প্রতি দরদটা আমারই বেশি। তা তো বটেই, তা তো বটেই, সেই জন্যই করছিলাম তোমার বাবা বাড়ি থেকে বিদায় হলে তার ঘরের জিনিসপত্র, আলমারি এইসব দখল নিতে পারো। একটু সবুর করো, সব ব্যবস্থা হয়ে যাবে। চাচা আপনি এসব কি করছেন? না কিছু করছি না, এই এখনই চলে আসবে ওরা, একটু সবুর করো, একটু সবুর করো, সব ব্যবস্থা করবো। মেম্বার, আমাদের একটু ওই নুরা চৌধুরীর বাড়িতে যাওয়া দরকার না? পাবলিক সেন্টিমেন্ট বলতে একটা কথা আছে না? তুমি কি মনে করেছো যাব না? 100 বার যাব। শহর থেকে আগে গাড়ি ঘোড়া লোকজন সব আসুক, তখন যাব, লোকে দেখবে আমরা চৌধুরী সাহেবকে সম্মান জানাবার জন্য গিয়েছি। তখন গেলে কিন্তু মানুষ অন্যরকম ভাবতে পারে, আমার মনে হয় আগেই যাওয়া উচিত। তাই? তা ঠিক আছে, তুমি যখন করছো তখন আগেই যাব। তার আগে আমি একটা ধোয়া পাঞ্জাবি আর একটা টুপি মাথা দিয়ে নি, ঠিক আছে? নাম্বার তাইলে পরে আমরাও যাই, একটু ফুলের তোড়া আর আমারও টুপি তো সঙ্গে নাই, আমি টুপি করে আসি। বেশি দেরি করো না। না না না, যাও। পড়া বাড়িতে যাবো। তোর কাছেও কি নুরা চৌধুরীর দেনা আছে নাকি? না, কি যে করছেন? তাহলে দেনা পাওনা না, ওই মনে একটা আশা ছিল। কি আশা বল শুনি। বলছি যে চৌধুরী সাহেবের লাশ তো মেডিকেলে নিয়ে যাবি, তার মৃত্যুর পর এই উপলক্ষে জ্যাপত হবি না?
গ্রামের গরিব মানুষ সবাই করছিল যে নুরা চৌধুরী বড় লোক, বড় জিয়াফত হবি, ওই একবেলা একটু ভালো মন্দ খাবার পারতাম। এসব কি হইতেছে? আব্বাজান, আপনার বাবা মানে আমার দাদাজান, ওনার শেষ ইচ্ছা অনুযায়ী আমরা দুজন পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এটাও কি তোমার দাদা জানের শেষ ইচ্ছে ছিল? জি ডাক্তার দাদা, আব্বা তো কিছুতেই ভুটাঙের সাথে আমার বিয়ে দিবে না। একদিন রাতে আমি কাঁদে কাঁদে দাদাজান রে কলাম, দাদাজান ভুটাং রে ছাড়া আমি বাঁচবো না। উনি আমারে কলো, আমি যদি তোদের বিয়ে দিয়ে যেতে নাও পারি তাহলে আমি মরার পর এই বাড়ি থেকে লাশ বাইর হওয়ার আগেই আমি যেন ওরে বিয়ে করে একসাথে তার মরা মুখ দেখি। জি, সেজন্যই তো টুনটুনিক সাইকেলে করে কাজী অফিসে নিয়ে যাওয়া লাগলো। ভাই ফুল নিয়ে কোনে যাচ্ছে? মেম্বারের বাড়িতে দি সরেন সরেন। ডাক্তার চাচা, আমি এ বিয়ে মানিনি। আমার বাপজান যদি কারোর সাথে কথা দিয়ে থাকে তাহলে মেয়ের বাবা হিসেবে সিদ্ধান্ত অবশ্যই আমার জানাই। আমার মেয়ের বিয়ের সিদ্ধান্ত আমারে কবি নেই। তোমার বাপজান দেখতেছি তার অনেক ইচ্ছার কথাই গোপন করে গেছে। এই যেমন ধরো তোমার দানপত্রের কথা। কোথায়? কি কোথায়? আমাদের এই অত্র এলাকা সিদ্ধিনগরের সকলের নয়নের মণি, আদরের ধন চৌধুরী সাহেবের মৃত্যুদেহ কোথায়? আমরা সবাই এই ফুলের তোড়া ওনার মৃত্যুদেহের পাশে রেখে শ্রদ্ধা জানাতে এসেছি। আচ্ছা, ঘরের ভিতর। মেডিকেল থেকে গাড়ি না আসা পর্যন্ত তার মুখ দেখা যাবে না, এমনই তার নির্দেশ। আহা, ওহ, কি সোনার মানুষ ছিলেন তিনি। দেখো শরীফ, দেখো এই মরার মতো একটা ব্যাপার রে, তিনি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে গেছেন। মেম্বার, তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেয়ার আছে। এই সোনার মানুষটা আমাদের এইভাবে ছেড়ে চলে যাবে, আমাদের এতিম করে যাবে, এটা আমরা ভাবতে পারি নাই। ওনার মতো শিক্ষা তোর গ্রাম হিতুষী আমরা আর কোথায় পাবো? মেম্বার, এই সৌদি সব মরে গিয়ে আমাকে গ্রামের একটা বড় খ্যাতি কইরা গেলেন। হ্যাঁ ডাক্তার ভাই, এই খ্যাতি 100 বছরও পূরণ হবি না রে ভাই। কি মানুষ ছিলেন এই গ্রামের একটা মানুষ, যখন তার কাছে এসেছে কিছু চাইবার জন্যে উনি তারে খালি হাতে ফিরিয়ে দেন নাই। কিছু না পালি পরে একটা বেগুন ছেড়ে দিয়ে তার হাতে ধরিয়ে দিয়েছে। আহা, কি মানুষ! এইসব মানুষের জন্যই ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কবিতা লিখেছেন, হে মোর দুর্ভাগা দেশ, তুমি যাদের করিস অপমান, আয় সবার সাথে সামিল হয়ে সেই অপমানে হতে হবে সবার সমান। চৌধুরী সাহেব কত বড় লোক ছিলেন, কিন্তু জীবন যাপন করতেন মিসকিনের মতো। এই যে কাজী নজরুল ইসলাম সাহেব রয়েছেন, উনি আবার এই ধরনের লোকের সম্বন্ধে আরেকটা কবিতা লিখেছে। উনি লিখেছেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দান করেছো খ্রিস্টের সম্মান। উনি মুসলমান হয়াও খ্রিস্টানের মতো দান করেছেন। সেই মানুষ চলে কেন? ডাক্তার ভাই, আমরা এই ফুল দিয়ে তার শ্রদ্ধা জানাবো, আমাদের একবার ঢুকতে দেন, নইলে খাটিয়া বের করে নিয়ে আসেন। কিন্তু তা কি করে সম্ভব? চৌধুরী তো নিজেই সব ব্যবস্থা করে গেছে। দুর্ভাগ্য,
ইডা আমাদের দুর্ভাগ্য। চশমা কই? আমাদের গ্রামের মানুষগুলা খুবই অভাগা। আমি কথা দিচ্ছি, চৌধুরী মেমোরিয়াল হাই স্কুলের মাঠে আমি ওনার একটা বিরাট মূর্তি বানাইয়া দেব। মানুষ ওনার এই কীর্তির কথা স্মরণ করে যাতে সারা জীবন ওনারে শ্রদ্ধা জানাতে পারে। লাশ কোথায়? এই পড়েছে, মোরা খারাপ হয়ে গেল কেমনে? আর পারলাম না ডাক্তার, সকাল থেকে দরজার ফুটো দিয়ে অনেক নাটকে আমি দেখলাম, শেষ পর্যন্ত যখন এই মতি মেম্বারের মুখে আমার প্রশংসার ঝড় উঠলো আর মরে থাকতে পারলাম না।